বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে যে খবরটি শেয়ার করতে যাচ্ছি তা কেবল একটি সংবাদ নয়, বরং এমন একটি গল্প যা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকেও নাড়িয়ে দিয়েছে। এবার ভারত এমন কাজ করেছে যা আগে কোনো দেশ করতে সাহস করেনি বিশ্বের বৃহত্তম ফোরাম জাতিসংঘের সামনে। ভারত এত তীক্ষ্ণ ভাষায় সত্য উত্থাপন করেছে যে বড় বড় শক্তিধর দেশগুলো বাকরুদ্ধ হয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জাতিসংঘের মঞ্চ থেকে যা বলেছিলেন তা এখন ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছে। এই সেই ভারত যারা একসময় নীরবে শুনত, কিন্তু এখন সেই একই ভারত গর্জন করে বলছে যথেষ্ট হয়েছে, আর নয়। কিন্তু বন্ধুরা, গল্পটি এখানেই শেষ নয়। একদিকে জাতিসংঘ ভারতের তরফ থেকে কঠোর তিরস্কার পেয়েছে, অন্যদিকে আমেরিকার ভেতর থেকে এমন এক খবর সামনে এসেছে যা সমগ্র রাজনৈতিক দৃশ্যপটকে নাড়িয়ে দিয়েছে। 19 জন মার্কিন আইন প্রণেতা তাদের নিজস্ব রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন, তাকে ভারতের সাথে ঝামেলায় না জড়ানোর পরামর্শ দিয়েছেন। একবার ভাবুন, যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী পদে বসে থাকা ব্যক্তিকে তার নিজস্ব আইন প্রণেতারা তিরস্কার করছেন, তখন বুঝতে পারেন পরিস্থিতি কতটা গুরুতর। বিশেষজ্ঞরা বলছেন যে ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতি মার্কিন অর্থনীতিকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। এর অর্থ একদিকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ, অন্যদিকে আমেরিকার ভিত ভেঙে পড়তে শুরু করেছে। আমেরিকা ভারতকে ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু উল্টে নিজেই ফাঁদে পড়ে গেছে। ঠিক কি ঘটেছে, আসুন বিষয়টি নিয়ে আরো গভীরভাবে আলোচনা করা যাক। বন্ধুরা, ভারতের শক্তি, ভারতের কৌশল এবং ভারতের চাপ যা প্রমাণ করেছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না। ভারত তার সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করবে না। বন্ধুরা, ভারত কি পদক্ষেপ নিয়েছে এবং কি ঘটেছে, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনি যদি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের একটি ক্লিক আমাদের জন্য বিরাট উৎসাহ দেয় এবং আমাদেরকে এই ধরনের বিস্ফোরক ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহিত করে। নমস্কার, আমি গৌতম খাসকেল আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আসুন এখন সেই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক যা এই পুরো বিতর্কের জন্ম দিয়েছে। জাতিসংঘের একটি সংস্থা সম্প্রতি ভারতে বসবাসকারী অবৈধ অভিবাসীদের শরণার্থী কার্ড প্রদানের প্রস্তাব করেছে, যা তাদের ভারতে বৈধভাবে বসবাস এবং কাজ করার অধিকার দেবে। এখন ভাবুন, যদি কোনো বিদেশি সংস্থা এসে আমাদের বলে যে আমাদের দেশে কে থাকতে পারে এবং কে থাকতে পারে না, তাহলে এটি কি ভারতের সার্বভৌমত্বের অবমাননা নয়? এবার চলুন একটু সংক্ষেপে জেনে নিই শরণার্থী কার্ড আসলে কি। বন্ধুরা, এটি এমন এক ধরনের পরিচয়পত্র যা জাতিসংঘ এমন লোকেদের জন্য জারি করে যারা সহিংসতা, নিপীড়ন বা ভয়ের কারণে তাদের দেশ ছেড়ে অন্য দেশে আশ্রয় নেয়। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি দেশেরই কি এই দায়িত্ব নেওয়া উচিত? ভারত কি বিশ্বজুড়ে শরণার্থীদের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে? ডক্টর জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন, অন্যদের সাহায্য করা ভালো, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা আমাদের নিজস্ব নাগরিকদের চাহিদা ভুলে যাই। ভারত ইতিমধ্যেই লক্ষ লক্ষ শরণার্থীর বোঝা বহন করছে। ৭২,০০০-এর বেশি তিব্বতী শরণার্থী লাদাখের লেহে বসতি স্থাপন করেছে। ৯০,০০০ শ্রীলঙ্কান তামিলনাড়ুর শিবিরে রয়েছে। ২৬,০০০-এর বেশি আফগান শরণার্থী দিল্লি এবং আশেপাশের এলাকায় বাস করে এবং রোহিঙ্গাদের সংখ্যা অগণিত। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নতুন আদেশ কোনো বোঝার চেয়ে কম নয়। জয়শঙ্কর বলেন, ভারতের জনসংখ্যা ইতিমধ্যেই ১৪৬ কোটি ছাড়িয়ে গেছে এবং আমাদের সম্পদ সীমিত। আমাদের নিজস্ব জনগণের কল্যাণের জন্য আমাদের অগ্রাধিকারমূলক দায়িত্ব রয়েছে, বিশ্বজুড়ে শরণার্থীদের পুনর্বাসনের জন্য নয়। ভারতের সুপ্রিম কোর্টও এই বিষয়ে জাতিসংঘকে একটি কড়া বার্তা দিয়েছে। বিচারপতি সূর্যকান্ত বলেছেন যে ভারত ১৯৫১ সালে শরণার্থী কনভেনশন বা ১৯৬৭ সালের প্রোটোকলে স্বাক্ষর করেনি। এর অর্থ হলো ভারতে কোনো জাতিসংঘের শরণার্থী কার্ড আইনত বৈধ নয়। ভারত একটি সার্বভৌম দেশ এবং এখানকার আইন ভারতীয় সংবিধান দ্বারা পরিচালিত হবে, কোনো বিদেশি সংস্থা দ্বারা নয়। ডক্টর জয়শঙ্কর আরও বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলি নিজেরাই শরণার্থীদের তাদের দেশে ঢুকতে দেয় না, অথচ তারাই ভারতকে মানবতার শিক্ষা দিচ্ছে। চীন তাদের সীমান্তের কাছে আসা যে কাউকে তাড়িয়ে দেয়। তাহলে মানবতা কি শুধু ভারতের? এই বিবৃতি জাতিসংঘের করিডোরে নীরবতা এনে দিয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে যে কেউ আর আমাদের নীতি সম্পর্কে বক্তব্য দিতে পারবে না, আমাদের জ্ঞান দিতে পারবে না। এখন বন্ধুরা, হোয়াইট হাউসে আলোড়ন সৃষ্টিকারী আমেরিকার চিঠি সম্পর্কে একটু কথা বলা যাক। তাদের নিজস্ব ১৯ জন আইন প্রণেতা মানে সাংসদ ডোনাল্ড ট্রাম্পকে একটি চিঠি লিখেছেন,
যে ভারতের মুখোমুখি হওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ব্যয়বহুল হতে পারে। তারা সতর্ক করে দিয়েছিলেন যে আমেরিকা যদি ভারতের সাথে সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে পড়ে তবে এটি সরাসরি রাশিয়া এবং চীনের জন্য লাভবান হবে। এর অর্থ হলো আমেরিকান আইন প্রণেতারা এখন বুঝতে পেরেছেন যে একবিংশ শতাব্দীর বিশ্ব ভারত ছাড়া চলতে পারে না। প্রকৃতপক্ষে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ভারত মার্কিন সম্পর্ক শীতল হয়ে গিয়েছে। কিছু নীতি দুটি দেশের মধ্যে দূরত্ব তৈরি করেছে। তবে এই 19 জন আইন প্রণেতা রাষ্ট্রপতিকে খোলাখুলিভাবে সতর্ক করেছিলেন, ভারত কেবল একটি অংশীদার নয় বরং আমেরিকার কৌশলের মেরুদণ্ড। ভারতকে রাগান্বিত করা আমাদের শত্রুদের ক্ষমতায়নের মতো। এই চিঠিটি মিডিয়ায় প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমেরিকান রাজনীতিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার দেখার বিষয় ট্রাম্প এই বিষয়ে কি অবস্থান নেয়। বন্ধুরা, এখন রাশিয়ার দিকে ফিরে তাকানো যাক, যেখানে এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা সমগ্র ভূ রাজনৈতিক দৃশ্যপটকে নাড়া দিয়েছিল। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত এবং আফগানিস্তান, এই 5টি দেশ আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার জন্য এক টেবিলে বসেছিল। বৈঠকের পর একটি বিবৃতি জারি করা হয়েছিল এবং ভারতও তাতে স্বাক্ষর করেছিল। এই বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো বিদেশি দেশের সামরিক কার্যকলাপ সমগ্র অঞ্চলের শান্তির জন্য হুমকি স্বরূপ। এর স্পষ্ট অর্থ হলো ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন এবং আফগানিস্তান সকলেই একমত হয়েছে যে কোনো বিদেশি শক্তি এখানে ঘাঁটি বা সামরিক অবকাঠামো স্থাপন করবে না। ভাবুন একবার, ভারত এবং পাকিস্তান উভয়ের জন্যই যে কোনো বিষয়ে একমত হওয়া কতটা গুরুত্বপূর্ণ সংকেত। যদিও পাকিস্তানকে বিশ্বাস করা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে অন্তত আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। বন্ধুরা, আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। কিন্তু বন্ধুরা, সবচেয়ে বড় খবর রাশিয়া থেকে এসেছে। ভারত তার পুরনো বন্ধু রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ দাবি প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, সেই রাশিয়াই যে সব সময় সংকটের সময় ভারতকে সমর্থন করেছে। কিন্তু এবার ভারত বলেছে জাতীয় স্বার্থই সর্বাগ্রে। রাশিয়া চেয়েছিল ভারত চীনা মুদ্রা ইউয়ানে তেলের জন্য অর্থ প্রদান করুক, কিন্তু ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। কারণটি বেশ জোরালো। ভারত বলেছে, আমরা যদি চীনের মুদ্রায় বাণিজ্য করি তাহলে আমাদের নিজস্ব অর্থনীতি দুর্বল হয়ে পড়বে এবং চীন শক্তিশালী হবে, এবং ভারত কোনো পরিস্থিতিতেই এটি চায় না। রাশিয়ার উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়া এবং ভারতের মধ্যে ডলারের অর্থ প্রদান ইতিমধ্যেই কঠিন হয়ে পড়েছে। তবে ভারত বলেছে যে যদি বাণিজ্য করতে হয় তাহলে আমাদের হয় রুবেল অথবা আমাদের মুদ্রায় মানে রুপিতে বাণিজ্য করা উচিত। ভারতের এই পদক্ষেপ বিশ্বব্যাপী তার মুদ্রা প্রতিষ্ঠার প্রতি তার গুরুত্ব প্রদর্শন করে। ডক্টর জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন, যতক্ষণ না আমরা নিজেদের উপর আস্থা রাখি ততক্ষণ বিশ্ব আমাদের মুদ্রায় আস্থা রাখবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মুদ্রাও আগে দুর্বল ছিল, কিন্তু তারা ঝুঁকি নিয়েছিল। এখন ভারতের রুপির প্রতি একই সম্মান ফিরিয়ে আনার সময়। বন্ধুরা, কল্পনা করুন যদি আজ ভারত পিছু হটতো তাহলে চীন আরেকটি অর্থনৈতিক সুবিধা পেত এবং আমাদের অর্থ থেকে তারা উপকৃত হতো। কিন্তু ভারত সিদ্ধান্ত নিয়েছে যে এখনই সময়। বন্ধুরা, আজকের ভারত আর অতীতের ভারত নেই। আমরা আর কারোর নির্দেশ অনুসরণ করি না এবং আমরা কারোর ইচ্ছার উপর ভিত্তি করে আমাদের সিদ্ধান্ত নিই না। আজকের ভারত এমন একটি দেশ যারা জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া অথবা যে কোনো শক্তিশালী দেশের সাথেই হোক না কেন তার অধিকার প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মঞ্চে এস জয়শঙ্কর যে কথাগুলো বলেছিলেন তা কেবল একটি বিবৃতি ছিল না, সেগুলো ছিল বিশ্বের কাছে একটি বার্তা। ভারত আর শুধুই একটি দেশ নয়, বরং নিজেই একটি শক্তি। তাই বন্ধুরা, যদি আপনিও আমাদের ভারত নিয়ে গর্বিত হন তাহলে কমেন্টে জয় হিন্দ অবশ্যই লিখুন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।